কথার বিয়েটা হলো হুট করে, কোনো আয়োজন নেই, আত্মীয় স্বজনের বালাই নেই। রান্নাবান্নার মধ্যে সকালে মামাকে বাজার থেকে একটা মুরগি ঝুলিয়ে ঝুলিয়ে আনতে দেখা গিয়েছিল। এছাড়া আর ভালো কিছু রান্নাও বোধহয় হয়নি। তাছাড়া আত্মীয় স্বজন বলতে কথার তেমন কেউ নেই। এই যে এ বাড়ির মামা মামি আর কথার বোন কবিতা ছাড়া যে ছেলে বিয়ে করতে এসেছে তার সাথেও তেমন কাউকে দেখা গেল না। শুধু পাশে দুজন মুরব্বী গোছের লোক দেখা গেল, হয়তো সাক্ষীর জন্য এনেছে। লোকটি এসেছে সাধারণ চেক শার্ট ও জিন্স প্যান্ট পরে। যেখানে সে বসেছে তার ঠিক মুখ বরাবর কথার ঘর। দরজার ফাঁক দিয়ে স্পষ্ট ছেলেকে দেখতে পাচ্ছে কথা। আজই যে কথার বিয়ে হবে এ ব্যাপারে সে নিজেও জানতো না। নিত্যদিনের মতো সকালে একটা রুটি খেয়ে একটা ভালো জামা গায়ে জড়িয়ে সে টিউশনের উদ্দেশ্য বের হচ্ছিল। ঠিক তখনই মামি এসে বললেন, আজ কোথাও বেরোস না মা, বাড়িতে মেহমান আসবে। সচরাচর এত ভালো করে তার মামি কখনো কথা বলে না, যদিও মাস শেষে টিউশনির কিছু টাকা তুলে দেওয়ার সময় এরকম বলে। তবে সারা মাস মামির কণ্ঠ দিয়ে আগুন বের হয়। ঝাঁঝালো কণ্ঠ শুনে কবিতা প্রায়ই কেঁদে কেঁদে বলে, আপারে মামি এত জোরে বকাবকি করে কেন? আমার মাথায় যন্ত্রণা করে। বিয়ে শেষ হবার ঘন্টা খানিক পরে কবিতা হুড়মুড় করে ঘরে ঢুকলো। তার চোখে মুখে আতঙ্ক। বলল, তোর বিয়ে হয়ে গেছে আপা? কথা উত্তর দিল না। তার মূলত উত্তর দেওয়া দূর, একটু শব্দ করতে ইচ্ছে করছে না। হুট করে বিয়ে হওয়ায় সে কিছুটা ঘোরের মধ্যে আছে। বিয়ের ব্যাপারটা আগে থেকে না জানানোরও কিছু কারণ আছে। প্রতিবার ছেলেপক্ষ দেখতে এলে তাদেরকে কথা নিজ দায়িত্ব দাঁড়িয়ে দেয়। এক এক সময় তাদের এক এক কথা বলে। এই যেমন কিছুদিন আগে আসা পাত্রটিকে সে বলেছিল সে প্রেগনেন্সির বয়স 3 মাস। কথার উত্তর না পেয়ে কবিতা আবার বলল, আমাকে মামি ওই পাশের ঘরটায় আটকে রেখেছিল রে আপা, আমি কিচ্ছু করতে পারলাম না তোর জন্য, কিছু না। এ পর্যায়ে সে কান্নায় ভেঙে পড়ল। ঠিক এমন মুহূর্তে মামি ঘরে ঢুকলেন। কবিতাকে কাঁদতে দেখে তার কোনো ভাবান্তর হলো না। বললেন, বরের মুখ দেখেছিস? কথা দেখবি? একবার কথা বলবি শ্বশুরবাড়ি যাওয়ার আগে? কথা মুখ খুলল, একেবারে শ্বশুরবাড়ি গিয়ে তার মুখ দেখব মামি, নয়তো বাসর ঘরে। আমি কিছুটা থতমত খেলেন। কে বলবে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? কাজী যখন কবুল বলতে বলল তখনও সে ঝটপট কবুল বলে দিয়েছে। কাজী লোকটা নিজেও হতভম্ব হয়ে বসেছিলেন। তার এত বছরের জীবনে এত দ্রুত কোনো কনেকে কবুল বলতে দেখেনি। মামি ঘর ছেড়ে বেরোনোর সাথে সাথে কবিতা বলে উঠল, আরিফ ভাইয়াকে কি বলবি আপা? তাকে কিভাবে সামলাবি? কথা বলল, তোকে সেসব ভাবতে হবে না, তার চেয়ে তোর দুলাভাইয়ের কাছে যা, সে তোকে এত দামি মেকআপ বক্স গিফট করেছে, এজন্য ধন্যবাদ বলেছিস? কবিতা দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বিস্ফোরিত গলায় বলল, বিশ্বাস কর আপা, আমি একদম নিতে চাইনি, সে জোর করে আমার হাতে তুলে দিয়েছে। তবে যে বললি তোকে মামি এতক্ষণ ঘরে আটকে রেখেছিল। কবিতার মুখ চুপসে গেল। সে প্রতিবার মিথ্যে বললে আপা ধরে ফেলে। কিভাবে ধরে কে জানে। সে মিনমিন করল, মাফ করে দে আপা। কথা বলল, দেব, তার আগে আমার ফোনটা এনে দে। কোথায় আছে ফোন? কথা কণ্ঠ গম্ভীর করল, না জানার ভান করবি না, মামি সকালে আমার ফোন কেড়ে নিয়ে গেছে, জানিস না? কবিতা ফোন আনতে ছুটল। দরজা পেরোনোর আগে কথা বলল, দরজাটা লাগিয়ে দিয়ে যাস তো। দরজার ফাঁক দিয়ে তোর দুলাভাইকে দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। কবিতাকে ফোন নিয়ে আসতে হলো না, ফোন নিয়ে এসেছেন মামি। আজ তার চেহারার মধ্যে খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। অন্যান্য দিন দেখা যায় বাংলা সিনেমার রিনা খানের প্রতিচ্ছবি। মামি ফোনটা কথার হাতে খুঁজে দিয়ে পাশে বসলেন। বললেন, তুই আমাকে যতটা খারাপ ভাবিস আমি কিন্তু ততটা খারাপ নই। কথা, আরিফ আমার নিজের বোনের ছেলে, তাকে আমি তোর থেকেও ভালো মতো চিনি, সে কখনোই তোকে বিয়ে করতো না। কথা নড়ে চড়ে বসলো। শাড়িতে গা চুলকাচ্ছে তার। শাড়িটা বহুদিন আলমারির এক কোণায় পড়েছিল। মায়ের শাড়ি, ধুলো বালি জমে একাকার। সে বলল, ছেলেটা কি আমাদের চেয়েও গরিব মামি? মানে হতদরিদ্র টাইপের? কোন ছেলে? যার সাথে আজ আমার বিয়ে দিলে? কি বলিস?
হত দরিদ্র হবে কেন? ভালো পজিশনে চাকরি করে, নিজের ফ্ল্যাট বাড়ি, তবে একটা বিয়ের শাড়ি কিনতে পারলো না। রুবিনা বেগম গলায় অত্যধিক মিষ্টতা যোগ করে বললেন, কেন রে কথা? তোর পরনের শাড়িটা কি খারাপ নাকি? তোর নিজের মায়ের শাড়ি, রংটাও তোর উপর খুব ফুটেছে। আমাকে এই শাড়িটা পরে কি ভালো দেখাতো? কথা বলল, ছেলে নাকি বিয়ের বাজার করার জন্য তোমায় বেশ মোটা টাকা দিয়েছিল, সেগুলো দিয়ে কি করলে? রুবিনা বেগম ঝটপট খাট ছেড়ে উঠে দাঁড়ালেন। কথা পাশের টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিল। গলা শুকিয়ে গেলে পানি খাও মামি। রুবিনা বেগম গ্লাস হাতে নিলেন না, উল্টো রক্ত চোখ মুখ করে তাকালেন এবং প্রায় সাথে সাথে গটগট হেঁটে ঘর ছেড়ে বেরুলেন। কথা সাবধানে পা ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শাড়িটা পরে আর থাকা যাচ্ছে না, বদলাতে হবে। ছোট কাঠের টেবিলটার ওপর থেকে সে একটা ডায়েরি তুলে নিল। খয়েরি মলাটের সস্তার ডায়েরি, অথচ কত স্মৃতি বুকে জড়িয়ে আছে তার। সে কলম নিয়ে লিখতে বসল। আমার ছোট ঘরটায় ছোট জানালাটা দিয়ে অনেক দিন হলো দক্ষিণা বাতাস দোলা দেয় না। আমি অপেক্ষা করি, অধীর অপেক্ষায় দিন গুনি। আমার আকুতি দক্ষিণা বাতাস শোনে না, শোনে ঝড়ো বাতাসের দলেরা, অথচ ঝড়ো বাতাসে আমি ভয় পাই। কথার ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলেন রূপকথা। বলো। আরিফ বলল, তুমি বিয়ে করে ফেলেছো রূপকথা? বিয়ে করে ফেলেছো? আমার কথা একটিবারও মনে পড়ল না তোমার? কথা বললো, তোমার বন্ধু নাইমের বোন আমার বান্ধবী, সে কথা তুমি জানো। ওপাশ থেকে বেশ কিছুক্ষণ কোনো শব্দ ভেসে এলো না। কথা মৃদু হেসে বলল, নাইমের কাছে যা বলেছ সেসব কথা আমার কানে এসেছে আরিফ। আমি সব জানি। কি শুনেছ তুমি? তুমি যা বলেছ সেটাই। আরিফের অসহায় গলা শোনা গেল। ও তোমায় মিথ্যে বলেছে রূপকথা? তুমি আমায় বিশ্বাস করো না? আমি তোমায় ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। সত্যি যদি বাসতে। কথা ফোন কেটে দিল। গলার কাছে কান্নারা দলা পেকে যাচ্ছে। কথা কাঁদতে পারে না, হাজার চেষ্টা করেও চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না তার। যেদিন চোখের সামনে বাবা মারা গেলেন, কথার হাত ধরে বারবার কিছু বলার আকুল চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাসপাতালের বারান্দায় নিথর দেহ নিয়ে শুয়েছিলেন, ঠিক সেদিন থেকে কথার কান্না পায় না। অথচ একসময় সামান্য আঘাতে কেঁদে বাড়িয়া ভাসাতো সে। সময় কি সত্যি মানুষকে এতটা পরিবর্তন করে দেয়? হয়তো দেয়। একজন রূপকথা, পর্ব 1। নুসরত চেরিন।